দেশে প্রতি কিলোমিটার সড়ক নির্মাণ খরচ বিশ্বের সর্বোচ্চ। চলতি অর্থ বছরের 40% প্রকল্পেরই ব্যয় বেড়েছে দফায় দফায়। দুর্নীতি ও অপচয় ঠেকানোর তাগিদ। দখল ঠেকাতে ঢাকার নদীর পাড় ঘেঁষে চলছে স্থায়ী ওয়াকওয়ে নির্মাণ। শত বছরেও গ্রাস করতে পারবে না কেউ। নারায়ণগঞ্জে তীর রক্ষা কাজের অগ্রগতি নিয়ে শঙ্কা। হঠাৎ করে রংপুর চিনিকলে আখ মাড়াই না করার সিদ্ধান্তে চরম বিপাকে 15,000 চাষি। 20 কোটি টাকার আখ নিয়ে অনিশ্চয়তা, সব হারিয়ে নিঃস্ব হওয়ার শঙ্কা। এবং মনোরম সাজে প্রকৃতির রানী সাজেক। যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে প্রতিদিন ছুটছেন হাজার হাজার পর্যটক। স্থানীয়দের জীবনমানে ব্যাপক পরিবর্তন। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। উন্নয়ন প্রকল্পের নামে দফায় দফায় ব্যয় ও সময় বাড়ানোর পুরানো প্রবণতা। চলতি অর্থ বছরে একনেক সভায় অনুমোদিত প্রকল্পের 40%ই সংশোধিত। এতে বাংলাদেশ প্রকল্প বাস্তবায়নে বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। দুর্নীতি ও অপচয় ব্যয় বাড়ার প্রধান কারণ বলে মনে করে টিআইবি। হরিপদ সাহার রিপোর্ট। চট্টগ্রামের পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত শহর রক্ষা বাঁধের ওপর 15 কিলোমিটার দীর্ঘ আউটার রিং রোড নির্মাণ প্রকল্পটি 2013 সালে একনেকে অনুমোদন হয়। 2011 সালে সিডিএর হাতে নেওয়া 856 কোটির প্রকল্প তখনই এক দফা সংশোধিত হয়ে দাঁড়ায় 1496 কোটিতে। 2018 সালে ব্যয় বাড়িয়ে করা হয় 2426 কোটি টাকা। 3 দফা সময় বাড়িয়েও পুরো কাজ শেষ হয়নি এখনো। একই রকম অবস্থা 2009 সালে হাতে নেওয়া কক্সবাজার বিমানবন্দর প্রকল্পের। 6 দফা সময় বাড়িয়েও কাজ শেষ না হলেও ব্যয় প্রায় 7 গুণ বেড়ে দাঁড়িয়েছে 2015 কোটিতে। চলতি অর্থ বছরের সবশেষ 6 একনেক সভা পর্যালোচনা করেও দেখা যায় অনুমোদিত 27 প্রকল্পের 12টি সংশোধিত। বাংলাদেশের পার কিলোমিটার রোড কনস্ট্রাকশন ব্যয় এই মুহূর্তে পৃথিবীতে হাইয়েস্ট, প্রায় 60 কোটি টাকার কাছাকাছি। সেটা রেইলের পার কিলোমিটারেই যান আর একটা ব্রিজের পার কিলোমিটারেই যান। 2009 থেকে 2019 পর্যন্ত 10 বছরে একনেক বৈঠকে প্রধানমন্ত্রীর দেয়া অনুশাসন পর্যালোচনায় দেখা যায় প্রকল্প বাস্তবায়নের ব্যয় ও মেয়াদ না বাড়াতে তিনি বারবার তাগিদ দিয়েছেন। কিন্তু রাজনৈতিক প্রভাবশালীদের দৌরাত্ম্য আর বাস্তবায়ন অদক্ষতায় অবস্থার উন্নতি হচ্ছে না বলে মনে করেন পর্যবেক্ষকরা। আমাদের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে অন্যতম কারণ হচ্ছে যে রাজনৈতিকভাবে প্রভাবশালী মহলের ক্রয় প্রক্রিয়াকে প্রভাবান্বিত করা এবং কার্যাদেশ বিক্রয় করা অনিয়মের মাধ্যমে। যখন প্রজেক্ট ডেভেলপ করা হয় তখন প্রজেক্ট ফিজিবিলিটি বা প্রজেক্ট প্ল্যান সেখানে ঘাটতি থাকছে। প্রজেক্ট যখন ইমপ্লিমেন্টেশন হচ্ছে তখন তার মনিটরিংয়ে ঘাটতি আছে। অক্টোবর পর্যন্ত চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে প্রায় 13%। এডিপি বাস্তবায়নের এ হার গেল 4 বছরের মধ্যে সর্বনিম্ন। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। করোনা ও বন্যার পর শুষ্ক মৌসুমে শুরু হয় গতি ফিরেছে ঢাকার চারপাশে নদী তীর রক্ষার কাজে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান ঢাকা অংশে পাড় ঘেঁষেই ইতিমধ্যেই 70% স্থায়ী সীমানা পিলার বসানোর পাশাপাশি প্রায় শেষ পর্যায়ে রয়েছে দখল রোধে করা কি ওয়াল ও ওয়াকওয়ান পাইল নির্মাণের কাজ। তবে ডিপিপি জটিলতায় 22 কিলোমিটার ওয়াকওয়ের কাজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নারায়ণগঞ্জ অংশের তীর রক্ষার কাজের অগ্রগতি নিয়েও দেখা দিয়েছে সংশয়। মাহমুদ রাকিবের রিপোর্ট। তুরাগ নদের মোহাম্মদপুর অংশের ঢাকা উদ্যান পার্ক অন্যতম নদী দখল প্রবণ এলাকা হওয়ায় মাটির নিচ থেকে 78 ফুট উঁচু প্রাচীর নির্মাণ করা হয়েছে টানা 1 কিলোমিটার এলাকায়। ঠিক এর দুই পাশে টানা 3 কিলোমিটার নদী পাড় জুড়ে করা হচ্ছে ওয়াকন পাইল, যেখানে নিচে পানির প্রবাহ ঠিক রেখে পিলার করে তার উপরে করা হয়েছে মজবুত ওয়াকওয়ে, যা দৃশ্যমান হয়েছে অর্ধেকেরও বেশি। ভবিষ্যতে এই কিওয়ালটা এত বেশি পক্ত করে তৈরি করা হয়েছে, আগামী 100 বছরের মধ্যে যদি কেউ নদী ভরাট করতে চায় অথবা কেউ মাটি কেটে নিয়ে যেতে চায় তাহলে এই কিওয়ালটা তীররক্ষার দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিএডব্লিউটি বলছে ঢাকা অংশের 4,500 সীমানা পিলারের মধ্যে ইতিমধ্যে 2,500 নির্মাণ শেষ হলেও এগোয়নি 6টি আরসিসি জেটির কাজ। সিটি কর্পোরেশনের নিরুৎসাহের কারণে ইকোপার্ক 6টি থেকে কমিয়ে আনা হয়েছে মাত্র 1টিতে। আর নানা জটিলতায় নারায়ণগঞ্জ অংশে এখনও শেষ হয়নি প্রাথমিক কাজও। নারায়ণগঞ্জে এখন 25 ভাগ কাজ হয়েছে, আরও সময় লাগবে। নারায়ণগঞ্জের জন্যই হয়তো আমরা একটু বেশি সময় লাগতে পারে। 15টি টেন্ডার করেছি, 30 কিলোমিটার ওয়াকওয়ে, ব্যাংক প্রোটেকশন। বাকি যে 22 কিলোমিটার থাকলো সেই 22 কিলোমিটারের টেন্ডারটা আমরা করতে পারছি না, কারণ আমাদের ডিপিপিটা রিকাস্ট করতে হয়েছে।
নৌ প্রতিমন্ত্রী জানান নদী রক্ষার এবারের এ কাজে কেউ চূড়ান্ত বাধা দিয়ে পার পাবে না। যে স্বপ্নটা মানুষ দেখছে ঢাকার চারপাশের নদীগুলোকে ঘিরে, আমরা এই প্রকল্পটা বাস্তবায়ন করে তাদের স্বপ্ন যে জায়গাটা আমরা নিতে পারি। একদিকে বৈশ্বিক মহামারী করোনা, অন্যদিকে এবছর অতি বন্যার কারণে এমনিতেই ঢাকার চারপাশের নদী রক্ষা প্রকল্পের কাজ অনেকটাই পিছিয়ে গেছে। তাই সংশ্লিষ্টরা মনে করছেন এই শীত মৌসুমে কাজের গতি যদি দ্বিগুণ আকারে বাড়ানো না যায় তাহলে নির্দিষ্ট সময় 2022-এর জুনের মধ্যে ঢাকার চারপাশের নদী রক্ষা প্রকল্পের কাজ শেষ করা নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের বর্তমান সাংগঠনিক কাঠামো ও জনবল দিয়ে ঢাকা মহানগর খসড়া বিশদ অঞ্চল পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। সংস্থাটির পুনর্গঠন ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রাজউক বোর্ডকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার আহ্বান জানিয়েছেন নগর পরিকল্পনাবিদদের সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স। খসড়ায় থাকা বিদ্যমান ত্রুটি সব পক্ষের মতামত নিয়ে সংশোধন করে অঞ্চলভিত্তিক পরিকল্পনা চূড়ান্ত করা এবং আইন লঙ্ঘন করে কোনো স্থাপনা হলে ড্যাপে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। নগর পরিকল্পনাবিদরা বলেন, ঢাকা বসবাসযোগ্য রাখতে জনঘনত্ব, অবকাঠামো ও পরিষেবার সুবিধা বিবেচনায় এলাকাভিত্তিক ভূমির মিশ্র ব্যবহার এবং ভবনের উচ্চতা নির্ধারণ করতে হবে। এজন্য 1953 সালের টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট সংশোধন করতে হবে। ঢাকার উপর চাপ কমাতে আঞ্চলিক যোগাযোগ উন্নত করা, জেলা, উপজেলা ও পৌরসভায় কর্মসংস্থান সৃষ্টি, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান তারা। আমলাতান্ত্রিক নির্ভর এরকম বোর্ড যেন না থাকে, সেখানে পেশাজীবীরা থাকবে, পেশাজীবীরা তাদের মতামত যেন ব্যক্ত করতে পারে এবং সে অনুযায়ী যেন একটা ভালো সিদ্ধান্ত নিতে পারে। একইভাবে আজকে যে ডিটেল এরিয়া প্ল্যান তৈরি হয়েছে, এখানে অসংখ্য প্রস্তাবনা কিন্তু এখানে দেয়া আছে। এই প্রস্তাবনাগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে রাজুকের জন্য যে জনবল দরকার সেই জনবলকে বাড়াতে হবে। কেউ যদি কোনো আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো ধরনের অবৈধ কিছু করে তাকে বৈধকরণ যদি করতে, তার জন্য এমন পেনাল্টি দেওয়া উচিত যেন ভবিষ্যতে কোনো মানুষ এতদিন যে পরিমাণ ইকোনমিক বেনিফিট নিয়েছি সেই বেনিফিটের তুলনায় সেই পেনাল্টিটা অনেক বেশি হবে। গত কয়েক বছরের মধ্যে এবার কৃষকের মুখে হাসি ফুটেছে। দিনাজপুরের হাটে বাজারে ধানের ভালো দাম পাওয়ায় সন্তুষ্ট তারা। গত হাটের চেয়ে এই সপ্তাহে দাম কিছুটা কম। কৃষক বলছেন, অতিবৃষ্টি আর পোকার আক্রমণে চিকন ধানের কিছুটা ক্ষতি হচ্ছে। আবারও মিলাররা ধানের সঙ্গে সমন্বয় করে চালের দাম নির্ধারণের তাগিদ দিয়েছেন। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের হাটবাজারে জমজমাট ধান বেচা কেনা। বিরল উপজেলার ধুকরঝাড়ি হাটে বিনা সাত, স্বর্ণ, গুটি স্বর্ণ, সুমন স্বর্ণ, হাইব্রিড 28, 29 এবং 11 জাতের ধান বিক্রি হচ্ছে প্রতি বস্তা 1950 থেকে 2200 টাকায়। চিকন ধান জিরা কাটারি প্রতি বস্তা 3000 থেকে 3100 টাকা। সরকার নির্ধারিত দামের চেয়ে বাজারে ধানের দাম বেশি হওয়ায় গোডাউনে ধান দিতে আগ্রহী নন কৃষকেরা। এবার একটু মোটামুটি ধানের বাজার পাওয়াতে আমাদের কৃষকের জন্য সুবিধা আর কি। সরকার তো এই দামে তো ধান পাবে না, এমনি তো হাটের দাম বেশি। ব্যাপারী ও পাইকাররা কৃষকদের কাছ থেকে বাজার মূল্যেই ধান কিনে মিলে দিচ্ছেন। মোটা ধান কিনতেছি 2000 থেকে 2050, চিকন যেটা 34 বলে আমার এখানে আর কি, আবার কেউ জিরা বলে, ওটা কিনতেছি 3000 থেকে 3050। এদিকে মিলাররা আবারও ধানের মূল্যের সঙ্গে সমন্বয় করে চালের দাম পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন। সরকার ধানের যে প্রাইসটা রেখেছে, চালের সংগ্রহ মূল্যটা একদম বৈষম্যপূর্ণ। বাজার মূল্য অনুযায়ী এই মুহূর্তে সরকারকে চাল দিলে আমাদের প্রচুর লোকসান হবে। খাদ্য বিভাগের কর্মকর্তা বলছেন, সরকারের ধান চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণে সব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা আশা করতেছি যে আমাদের সম্মানিত মিলাররা চুক্তিবদ্ধ হয়ে সরকারের সংগ্রহ অভিযানকে সাফল্যমণ্ডিত করবেন। জেলার 13 উপজেলায় চলতি মৌসুমে সরকার মিলারদের কাছ থেকে 74,091 মেট্রিক টন চাল এবং 11,927 মেট্রিক টন ধান কিনবে। সময় সংবাদ, দিনাজপুর। হঠাৎ করে রংপুর চিনিকলে আখ মাড়াই না করার সিদ্ধান্তে চরম বিপাকে চাষিরা। চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের এক চিঠিতে 20 কোটি টাকার আখ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন 15,000 চাষি। আখ মাড়াই বন্ধ হলেও মিলজনে চাষকৃত আখ কোথায় যাবে তা নিশ্চিত করেনি কর্পোরেশন। গাইবান্ধা থেকে আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। শিগগিরই আখ মাড়াইয়ের চিঠি আসবে, আবারও ঘুরবে মিলের চাকা, প্রাণ ফিরে পাবে রংপুর চিনিকল। এক বুক আশা নিয়ে বেশ কদিন ধরে পুরনো যন্ত্রপাতি ঝালিয়ে নিচ্ছিল শ্রমিকরা। এক
বছরের কষ্টের ফসল আর কদিন পর মিলে তুলে দিয়ে কৃষকের টাকা পাওয়ার স্বপ্ন তছনছ হয়ে গেছে চিনি কর্পোরেশনের আখ মারাই না করার সিদ্ধান্তে। মিল বন্ধ হয়ে গেলে বন্ধে এখন মনে করি গুড়াশের খুব সমস্যার মধ্যে দাঁড়িয়ে যাবে। কুশিয়ারা এখন কার কাছে মিল চালু না হলে কার কাছে বেচবো? এখানে 25 কোটি টাকার আখ নিয়ে আমরা এখন কোথায় যাব, কি করব, আমাদের ছেলে মেয়েকে কি খাওয়াবো? মাথায় হাত, আমার কথা বলার আমার এনার্জি নাই। বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের আখের উপর ভর করে ঘুরে দাঁড়াবার স্বপ্ন লণ্ডভণ্ড করার এই সিদ্ধান্ত চরম বিপর্যয় ডেকে আনবে বলে দাবি আখ চাষি কল্যাণ গ্রুপের। চর অঞ্চল এলাকা বা বন্যায় কবলিত এলাকায় আমরা তো অন্য ফসল করে দিলেও আমাদের সে ফসল থাকে না বন্যার কারণে। তো এই মুহূর্তে আমরা যে অবস্থায় যে খবর, এই খবর শুনে আমরা খুব মর্মাহত। আমরা যে ক্ষতিগ্রস্ত হব, অপূরণীয় ক্ষতিগ্রস্ত হব আমরা, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। রংপুর চিনিকলে আখ মারাই স্থগিত করে বুধবার দুপুরে চিনি ও খাদ্য কর্পোরেশন চিঠি দিলেও মিলজনের চাষ করা আখের কি হবে তার কোনো নির্দেশনা দেয়া হয়নি। প্ল্যান্টেশন যেটা সামনের প্ল্যান্টেশন হবে ওইটা আমাদের সদর দপ্তর সিদ্ধান্ত দিবে আমরা কি করব, এখনো আমরা কিছু জানি না এই সম্বন্ধে। 2020-21 মারাই মৌসুমে রংপুর চিনিকল জোনে 5,500 একর জমিতে আখ চাষ করেন 15,000 চাষি। এবার উৎপাদিত 52,000 মেট্রিক টনেরও বেশি আখের বাজার মূল্য প্রায় 20 কোটি টাকা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সরবরাহ বাড়ায় নাটোর শহরের স্টেশন পাইকারি বাজারে কমেছে সব ধরনের সবজির দাম। কম দামে সবজি বিক্রি করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হলেও খুচরা পর্যায়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। পাইকারি ক্রেতার চেয়ে সরবরাহ বেশি হওয়ায় সবজির দাম কমেছে বলে জানান আড়তদাররা। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ও ছবিতে। নাটোর শহরের স্টেশন পাইকারি বাজারে প্রতিদিনই বাড়ছে সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় কমছে দাম। পাইকারি বাজারের দামের চেয়ে খুচরা বাজারে সবজি বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। ন্যায্য মূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীদের মুনাফা রোধে বাজার মনিটরের দাবি জানান কৃষকরা। ব্যাপারীরা বিক্রি করতেছে, তারা বেশি দাম দিয়ে বিক্রি করতেছে, অথচ আমরা দাম বেশি পাচ্ছি না। সরকারের কাছে আমাদের আবেদন যে বাজারে একটা মনিটরিং এর একটা ব্যবস্থা করে দেয়। সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, আমাদের লায়ের সবজির দাম নাই। এই বাজারে প্রতিদিন 300 থেকে 350 মণ সবজি উঠলেও এখন উঠছে প্রায় 500 মণ। অতিরিক্ত সবজি সরবরাহের কারণে কমছে দাম বলে জানান আড়তদাররা। যে পরিমাণ আমদানি হচ্ছে 400, 450, 500 মণ মাল হিসেবে মানে ক্রেতা কম। আমদানি হয় তাহলে এর দাম আরো কমে যাবে, এতে করে বাজারে কাঁচামালের ধস নামতে পারে। চলতি বছর জেলায় 5,500 হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। আর গত সপ্তাহে নাটোর জেলার 150 হেক্টর জমি থেকে প্রায় 27,000 মেট্রিক টন সবজি সরবরাহ হয়েছে। সময় সংবাদ, নাটোর। ঋতু পরিবর্তনের সাথে সাথে নারায়ণগঞ্জে সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে, ফলে পাইকারি মাছ বাজারে দাম আগের তুলনায় কমেছে। বাজারের প্রতিটি আড়ত নদী ও হাওড় অঞ্চলের ফরমালিন মুক্ত তাজা মাছে ভরপুর। প্রতিদিন অন্তত 1.5 কোটি টাকার মাছ বেচা কেনা হচ্ছে। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নারায়ণগঞ্জ নদীবন্দর সংলগ্ন শীতলক্ষা নদীর পূর্ব তীরে 3 নম্বর ঘাট এলাকার পাইকারি মাছ বাজার। ভোর থেকে শুরু হয় আড়তদারদের হাঁকডাক ও বেচা কেনা। রুই, কাতলা, ইলিশ, বোয়াল, ব্রিগেড, পাঙ্গাস, আইর, কোরাল ও রিটা সহ নদ নদীর ছোট বড় সব ধরনের মাছ পাওয়া যায় এই বাজারে। পাশাপাশি হাওড় অঞ্চলের নানা প্রজাতির দেশি ও সমুদ্রের মাছও মেলে। মূলত এই বাজার থেকেই মাছ সরবরাহ করা হয় নগরীর অন্যান্য বাজারগুলোতে। প্রতিদিন ভোর 5টা থেকে বেলা 11টা পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের পদচারণায় জমজমাট থাকে বাজারটি। বড় রুই, কাতল, বোয়াল, আয়ের মাছ, মানে নদীর যে মাছগুলা ওইগুলা বেশি আসে। চিটাং থেকে আসে সমুদ্রের মাছ, সব জায়গার বাজার পাইকার আসে না, এই বেচা কিনে করি 1-1.5 কোটি প্রতি বেচা কিনে। ফরমালিন মুক্ত মাছ এই বাজারের মূল আকর্ষণ। দামও ক্রয়সীমার মধ্যে, যে কারণে সব শ্রেণী পেশার মানুষ এই বাজারে মাছ কিনতে আসেন। পুরুষদের পাশাপাশি মাছ কিনতে আসেন নারীরাও। লুচি সমতুল্য মাছ কিনতে পারি, যার জন্য কষ্ট হলো এখানে আসি। ফরমালিন মুক্ত মানে টাটকা মাছ পাই বলে এখানে আসি। শোলটাকি কিনলাম 550 টাকা কেজি, বড় বড়। তবে বাজার নিয়ন্ত্রণে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী নিয়মিত পর্যবেক্ষণ করার কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা।
এক সময় ফরমালিন পাওয়া যেত, এখন কিন্তু আর পাওয়া যাচ্ছে না সেরকমভাবে। অনেক সময় বিভিন্ন ধরনের রং মেশানো হয় এবং এই বিষয়গুলি আমরা চেক করি যাতে এটা এখানে কোনোভাবেই না হয়। নৌপথে পরিবহনের সুবিধা থাকায় ব্রিটিশ আমলে নদীবন্দরকে কেন্দ্র করে মাছ বাজারটি প্রতিষ্ঠিত। শতাধিক আড়তদার, সহস্রাধিক পাইকারি মাছ ব্যবসায়ী বংশ পরম্পরায় ব্যবসা পরিচালনা করছেন এখানে। এছাড়া হাজারের বেশি মৎস্যজীবী শ্রমিক কর্মচারী পেশাগতভাবে সংযুক্ত রয়েছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ইএফডির ব্যবহার আর সরাসরি তদারকি বাড়িয়ে মূল্য সংযোজন কর আদায়ে জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এনবিআর সদস্য জাকিয়া সুলতানা। ইএফডির ব্যবহার ও উপকারিতা নিয়ে আয়োজিত সেমিনারে তিনি বলেন, রাজস্ব আদায়ে ভ্যাট ও আয়করের উপর দিন দিন নির্ভরতা বাড়ছে। সেমিনারে বলা হয়, জুয়েলারি, রেস্তোরাঁ, হোটেল, কমিউনিটি সেন্টার, বিপণী বিতানের দোকান, কুরিয়ার, কোচিং সেন্টার, সিনেমা হল সহ 25টি খাতকে ইএফডির আওতায় আনা হবে। মোট 1 লাখ ইএফডি মেশিন সরবরাহ করার লক্ষ্য নিয়ে কাজ করছে এনবিআর। সেমিনারে মেশিনের গতি ও সেবা নিয়ে কিছু অভিযোগ তুলে ধরেন ব্যবসায়ীরা। এছাড়া সবার জন্য ব্যবসায় যাতে সমান সুযোগ থাকে তা নিশ্চিত করার দাবি জানান তারা। বর্তমানে এনবিআরের রাজস্ব আদায়ের 35% আসে বিভিন্ন পণ্য ও সেবার বিপরীতে ক্রেতাদের দেয়া ভ্যাট বা মূল্য সংযোজন কর থেকে। আপনারা ভিপির অংশটা সরিয়ে রেখে আপনারা এটাতে অভ্যস্ত হন, কিন্তু যখন এই বিষয়গুলো আসবে যে আপনার একটা দোকান আপনি 100% কমপ্লায়েন্ট থেকে সমস্ত কিছুই আপনি এন্ট্রি দিচ্ছেন কিন্তু পাশের কোনো দোকান দিচ্ছে না, ফলে তো এইটা কিন্তু আমার অফিসারদের তখন ক্লোজ মনিটরিংয়ের সুযোগ প্রত্যেকটা এয়ারওয়ারও আছে যে তারা ডেইলি, উইকলি সেল, রিটার্ন সংখ্যা 0 কিনা। কারণ একটা দোকান আমি যখন দেখবো যে 1 সপ্তাহ সেল নাই, বাট যে কোনো সময় দোকানে গেলে দেখতে পাবো যে তার এখানে লোকজন আছে, তখন কিন্তু এটা আশেপাশের দোকানের সহায়তাও থাকবে নিশ্চয়ই, যে তখন তাকে কিন্তু আইডেন্টিফাই করা সহজ হবে। মধুমতি ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতার আওতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটে 12 লাখ টাকার চেক হস্তান্তর করেছে। রাজধানীর সিডাপ মিলনায়তনে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। মধুমতি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজম চেকটি হস্তান্তর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনাজপুরের পার্বতীপুরে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন করবেন পেট্রোবাংলার চেয়ারম্যান আবু বকর সিদ্দিকী। এ ব্যাপারে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। দুলাল। জোবায়ের, আপনাকে ধন্যবাদ। আজ দিনাজপুরের চিরির বন্দরে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের কাজের যে উদ্বোধন সেটা আজকে হতে যাচ্ছে। কিছুক্ষণ পরেই পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকী উদ্বোধন করবেন। আপনাকে জানিয়ে রাখি যে ভারতের শিলিগুড়ি নুলাইবাড়ি তেল শোধনাগার থেকে এই তেলটি, জ্বালানিটি আসবে এবং 130 কিলোমিটার এই পাইপলাইনের মধ্য দিয়ে পার্বতীপুর রেলের যে ডিপোতে, সে ডিপোতে আসছে এই তেলটি আসবে। এটির মূল যে উদ্দেশ্য সেটি হচ্ছে স্বল্প খরচে এবং পরিবহন কম লাগবে, পাশাপাশি এই এলাকা অর্থনৈতিক একটি কৃষি ভিত্তিক অঞ্চল। এই এলাকায় কৃষকরা যেন সহজে সেচের যে ডিজেল পায় সেটি কিন্তু আমরা নিশ্চিত করার জন্য এটি করা হয়েছে। আমি ইতিমধ্যে আপনাকে জানতে পারি যে এই পাইপলাইন যারা কাজ করছে এখানে একজন কর্মকর্তা রয়েছেন ইউনুস, তার কাছে জানতে যাব যে পাইপলাইনের কি ধরনের তারা কাজ করছেন। আসসালামু আলাইকুম। আমরা এখানে 10 ইঞ্চি একটা পাইপলাইন ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপের, এখানে সিপার্ট 53 কিলো, এখানে হেভি ইকুইপমেন্ট নিয়ে আমাদের দীপন গ্যাসের আন্ডারে প্রায় 100-এর উপরে ওয়ার্কার নিয়ে আমরা আজকে কাজটা শুরু করব। তবে ক্রেন আছে, এক্সকেভেটর আছে, অনেক মিলার মেশিন আছে, সাইড বোম আছে, এগুলো নিয়ে আমরা কাজটা শুরু করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা তার কাছে যেটা জানলাম যে এই যে পাইপলাইনের কাছে তারা মোট 130 কিলোমিটারের জায়গায় দীপন যে গ্যাস কোম্পানি তারা পেয়েছে 52 কিলোমিটার। তারা কিন্তু আজকে থেকেই এই লাইন বসানোর কাজ শুরু করবেন। আমরা যেটা জেনেছি যে এই পাইপলাইনের মধ্য দিয়ে প্রায় 50,000 মেট্রিক টন জ্বালানি তেল এখানে আসবে। পাশাপাশি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, 2018 সালের 18ই সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এই পাইপলাইন নিয়ে একটা সমঝোতা স্বাক্ষর হয়। সেই
সমঝোতা স্বাক্ষরের আলোকেই কিন্তু আজকের এই পাইপ লাইনের কাজ শুরু হচ্ছে। এবং তারা যেটা বলেছেন যে খুব শীঘ্রই তারা যেটা বলেছেন যে 2022 সালে এটি কাজ সমাপ্ত হবে, কিন্তু তার আগেও একজন কর্মকর্তার সঙ্গে আমি কথা বলেছিলাম, তিনি যেটা বলেছেন খুব স্বল্প সময়ের মধ্যে অর্থাৎ 1 থেকে 1.5 বছরের মধ্যে এই পাইপ লাইনের কাজ শুরু হবে। এই লাইনটি পঞ্চগড় হয়ে দিনাজপুর হয়ে আপনার পার্বতীপুর রেল যে ডিপো সেই ডিপোতে আসে আপনার হবে। এবং তারা যেটা বলছেন এই পাইপ লাইনের কাজ সমাপ্ত হলে যখন তেল আসবে তখন এই এলাকার যে অর্থনৈতিক যে অবস্থা সেটির কিন্তু আমূল পরিবর্তন হবে। তো আমার কাছে সর্বশেষ এই ছিল জুবাইর। জ্বালানি তেলের ভারত বাংলাদেশ যৌথ পাইপলাইন উদ্বোধনের খবর জানাচ্ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল দিনাজপুর থেকে। করোনা সংক্রমণ কাটিয়ে আবারও স্বরূপে ফিরেছে প্রকৃতির রানী সাজেক ভ্যালি। শীতের মনোরম পরিবেশ উপভোগের জন্য প্রতিদিন হাজার হাজার পর্যটক ছুটছেন দুর্গম এই পাহাড়ি অঞ্চলে। সেনাবাহিনীর গড়ে তোলা উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তায় পর্যটক আসা বাড়তে থাকায় জীবনমানেও ব্যাপক পরিবর্তন ঘটেছে স্থানীয় বাসিন্দাদের। শাখাবত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সাজেক ভ্যালির সুউচ্চ কংলাকে চূড়ায় দাঁড়িয়ে আশপাশের মেঘের ভেলায় ভেসে বেড়ানো পাহাড়ের ছবি আঁকছেন চিত্রশিল্পী। এখানে আসলে আবেগ ধরে রাখা সত্যি কঠিন। সে প্রকৃতিপ্রেমী হোক কিংবা নাই হোক, তাকে সাজেকের প্রেমে পড়তেই হবে। আমরা যারা শিল্পী সমাজ আছি তারা যদি সাজেক বা এরকম খাগড়াছড়ির অন্য অন্য ন্যাচারাল বিউটিটাকে আমাদের শিল্পের মাধ্যমে তুলে ধরি, তাহলে দেশে এবং বিদেশের বহির্দেশে আমাদের দেশের যে একটা হেরিটেজ যে কালচার যে কত মহৎ এবং কত রিচ এটা প্রকাশ পাবে। 1 দশক আগে থেকে এখানে পর্যটকদের আসা শুরু হয়। সাজেক ভ্যালির অবস্থান রাঙ্গামাটি পার্বত্য জেলায় হলো পর্যটকদের আসতে হয় খাগড়াছড়ি হয়ে। করোনা সংক্রমণের কারণে এবার সাজেক ভ্যালিতে পর্যটক আসা নিয়ে যে সংশয়ের সৃষ্টি হয়েছিল তা অনেকটাই কেটে গেছে। প্রতিদিন শত শত পর্যটকবাহী গাড়ি ভিড় করছে এখানে। দমবন্ধ জীবন, একটা বছর বন্দি আছি, বিশেষ করে মেঘ দেখতে পাচ্ছি, সকালটা অনেক বেশি ভালো লাগে। অনেক জার্নি করছি কিন্তু এখানে আসার পর আমাদের কষ্টটা সাকসেস হয়ে গেছে, অনেক ভালো লাগছে আর কি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয় দুর্গম সাজেক ভ্যালিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ। এখানে আঁকাবাঁকা পাহাড়ি পথে যেমন সড়ক যোগাযোগ গড়ে তোলা হয়েছে, তেমনি পর্যটকদেরও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আর এখানে এখন পর্যটকদের জন্য আবাসস্থল গড়ে তুলছেন স্থানীয় বাসিন্দারাই। আমাদের এই পর্যটন খোলা না হতো তাহলে তো এরকম আমাদের শুধু সুবিধা হতো না। লোকজন তো আগের বছর সে বছরে বেশি লোকজন। খাগড়াছড়ি সদর থেকে দিঘিনালা বাগাইহাট হয়ে যাওয়া যায় সাজেক ভ্যালিতে। তবে পর্যটকদের নিরাপত্তার জন্য সকাল 10টা এবং বিকাল 3টায় বাগাইহাট থেকে সাজেক ভ্যালি পর্যন্ত এসকর্টের ব্যবস্থা জারি রেখেছে সেনাবাহিনী। প্রকৃতির রানী সাজেক, এই তো কয়েক বছর আগেও এখানে হাতে গোনা কয়েকটি ঘর ছিল মাত্র, আর এখন শত শত রিসোর্ট। পুরো বছর জুড়ে হাজার হাজার পর্যটকের সমাগম ঘটছে এখানে। আর এই দুর্গম কংলাক পাহাড়ও গড়ে উঠেছে বেশ কটি রিসোর্ট। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এই কংলাক পাহাড়ে আসছেন, আর তা সম্ভব হয়েছে একমাত্র যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে। সাজেকের কংলাক পাহাড় থেকে কমল দে, সময় সংবাদ। উন্নত জীবন আর ভালো উপার্জনের আশায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেক প্রবাসী বাংলাদেশি পাড়ি দিচ্ছেন উত্তর ইউরোপের দেশ সুইডেনে। চাকরির পাশাপাশি প্রবাসীরা নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গড়ে তুলছেন ব্যবসা প্রতিষ্ঠান। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী ইউরোপের 3য় বৃহত্তম দেশ সুইডেন। ইউরোপের অন্যান্য দেশে নাগরিকত্ব পাওয়া ছাড়াও স্থায়ীভাবে থাকার অনুমতি নিয়ে যে কেউ বসবাস করতে পারেন দেশটিতে। তবে বসবাসের অনুমতির জন্য দরকার চাকরি বা নিজের ব্যবসা। অন্যান্য দেশ থেকে আসা প্রবাসীরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি অনেকেই খুলেছেন নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান। এসব ব্যবসা প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে অনেক বাংলাদেশির। ইউরোপের বিভিন্ন দেশ থেকে বহু বাংলাদেশি এখানে আসার পর প্রথমত তারা চাকরির একটা সমস্যায় পড়ে। আমার উদ্দেশ্য হইল ওই সমস্ত বাংলাদেশি ভাইদের চাকরি দিয়ে সহযোগিতা করা। নতুন যারা আসবেন তারা খুব সহজে এখানে উদ্যোগ নিতে পারেন। এখানকার অফিসগুলো আপনাকে অনেক হেল্প করবে। আপনার লাইসেন্স, পারমিশন সবকিছুর ক্ষেত্রে একদম সহজ। আপনি কোনো অফিসে গেলে কিছু না বুঝলে তারা নিজেরা আপনাকে হেল্প করবে। কিভাবে আপনি বিজনেস সেট আপ করতে চান সব ধরনের সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। ইউরোপের বাইরে থেকে সুইডেন ভ্রমণের নিষেধাজ্ঞা আগামী 22 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ফ্যামিলি ভিসা ও শিক্ষার্থীদের প্রবেশে কোনো বাধা নেই। আধুনিক চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা এবং ব্যবসায়িক নিরাপত্তার কারণে ইউরোপের অন্যান্য দেশে বসবাস করা প্রবাসী বাংলাদেশিদের অন্যতম পছন্দের দেশ সুইডেন। এখানকার প্রবাসীদের গড়ে ওঠা ব্যবসা বাণিজ্যে সৃষ্টি হয়েছে অনেক কর্মসংস্থান।
যা বিদেশি বাংলাদেশিদের কর্মসংস্থান সহ দেশের রিমিটেন্স প্রবাহে ভূমিকা রাখছে। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। করোনার কারণে পুরো ইউরোপে চাকরি হারিয়েছেন 1,62,00,000-এর বেশি মানুষ। শুধু ইতালিতে রয়েছেন প্রায় 43 লাখের মধ্যে 40,000-এর বেশি বাংলাদেশি। চাকরি হারানো ইতালি প্রবাসী বাংলাদেশিরা মনে কষ্ট নিয়ে ফিরে যাচ্ছেন দেশে। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। করোনায় বিপর্যস্ত ইতালি প্রবাসী বাংলাদেশিরা এক কঠিন সময় পার করছেন। কর্মহীন হয়ে পড়ায় বহু বাংলাদেশি বিমান চলাচল শুরুর পর থেকেই ফিরে যাচ্ছেন স্বদেশে। আবার চাকরি হারানো অনেকেই অপেক্ষা করছেন করোনা নিয়ন্ত্রণে এলেই হয়তোবা তারা ফিরে পেতে পারেন তাদের কাজ। কিন্তু ইতালি ও ইউরোপের অবস্থা শ্রমিকদের জন্য এখন মোটেই সুবিধাজনক নয়। করোনার কারণে পুরো ইউরোপে 1,62,36,000 মানুষ চাকরি হারিয়েছেন। এর মধ্যে ইউরোজোনে রয়েছেন 1,31,00,000। শুধু ইতালিতে চাকরি হারানো মানুষের সংখ্যা 42,95,000 অতিক্রম করেছে, যেখানে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা 40,000-এরও বেশি। এই অবস্থায় ইতালি প্রবাসী বাংলাদেশিরা নতুন করে আশার আলো দেখছেন না। অনেক বাঙালি ভাই বোন যারা আছেন এখানে জব করেন, তাদের অনেকের কাজ হারায় ফেলছে, কাজ নাই, কাজ চলে গেছে। এখন যারা পাতেছে অনেকে চলে যাচ্ছে দেশে, ম্যাক্সিমাম লোক দেশে চলে যাচ্ছে। সর্বোচ্চ রেমিটেন্সের যে একটা টার্গেট ছিল সেটা এবছর টোটালি কমে গেছে। অনেকেরই কর্মসংস্থান নাই এবং অনেকেই দেশে চলে যাচ্ছেন। ইতালিতে দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা করোনার প্রথম পর্যায়কে অতিক্রম করেছে অনেক আগেই। গেল কদিন ধরে আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা বাড়ছে হু হু করে। দেশটিতে মোট আক্রান্ত 16.5 লাখ, মৃত্যুবরণ করেছেন প্রায় 58,000। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। দেশে প্রতি কিলোমিটার সড়ক নির্মাণ খরচ বিশ্বের সর্বোচ্চ। চলতি অর্থ বছরের 40 ভাগ প্রকল্পেরই ব্যয় বেড়েছে দফায় দফায়। দুর্নীতি ও অপচয় ঠেকানোর তাগিদ। দখল ঠেকাতে ঢাকার নদীর পাড় ঘেঁষে চলছে স্থায়ী ওয়াকওয়ে নির্মাণ। 100 বছরেও গ্রাস করতে পারবে না কেউ। নারায়ণগঞ্জে তীর রক্ষা কাজের অগ্রগতি নিয়ে শঙ্কা। এবং মনোরম সাজে প্রকৃতির রানী সাজেক। যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে প্রতিদিন ছুটছেন হাজার হাজার পর্যটক। স্থানীয়দের জীবন মানে ব্যাপক পরিবর্তন। এই ছিল এ সময়ের বাণিজ্যের। সঙ্গে থাকুন সময়।